প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প অবলম্বনে আজ আমাদের নিবেদন শেষ অঙ্ক। এই গল্পটি প্রাপ্তমনস্কদের জন্য। মূল গল্পের সামান্য পরিবর্তন করা হয়েছে শ্রোতাদের সুবিধার্থে। গল্পের সূত্রধর ভবানী প্রসাদ, অন্যান্য চরিত্রে বিলাসী সুমিতা তালুকদার, বৃদ্ধা স্বপ্না ভট্টাচার্য, লক্ষণবাবু শম্ভুনাথ সাহা, মদন উজ্জ্বল আইচ, গগন ঘোষ ও হাবলদার রুদ্রনীল চক্রবর্তী, প্রতিবেশী ও ডাক্তার শুভমজিৎ দাঁ। নাট্যরূপ, নির্দেশনা, সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে গল্প শেষ অঙ্ক। একদিন সন্ধ্যার ঠিক আগে থানার ঘরটায় বসে সারাদিনের কাজ গোছাচ্ছিলাম। সামনে কয়েকটা নথি পড়েছিল, ছোটখাটো বিবাদ আর চুরির অভিযোগের রিপোর্ট। বাতাসে একটা ভারী গুমোট ভাব। বাইরে দিনের আলো নিভু নিভু করছে। এমন সময়ে হঠাৎ আমার এক কর্মচারী এসে হাজির। হাত বাড়িয়ে একটা ভাঁজ করা কাগজের টুকরো আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, সাহেব, একটা ছেলে এই চিরকুটটা দিয়ে গেছে, বলে গেছে খুব জরুরি। আমি কাগজটা হাতে নিয়ে ধীরে ধীরে ভাঁজ খুললাম। ভিতরের লেখা পড়তে পড়তে মুহূর্তেই সজাগ হয়ে উঠলাম। আঁকা বাঁকা হাতের লেখা, তবুও স্পষ্ট। মদন পাল লেনের দত্ত বাড়িতে বেলারানী দেবী খুন হয়েছে। মৃতদেহ কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে। সৎকার করে ফেললে খুনিকে আর ধরতে পারবেন না। লেখাটা পড়ে আমি এক মুহূর্ত থমকে গেলাম। এই ধরনের নোট তো সচরাচর পাওয়া যায় না। কার লেখা? কে পাঠিয়েছে? আর এভাবে চিরকুট দিয়ে যাওয়ার কারণই বা কি? একটা ঠান্ডা শিরশিরে ভাব আমার মেরুদণ্ড পেয়ে নেমে গেল। আমি তখনই কর্মচারীকে জিজ্ঞাসা করলাম, ছেলেটা কোথায় গেল? কর্মচারী হা করে বলল, সাহেব, চিঠিটা দেওয়ার পরপরই ছেলেটা দৌড়ে বেরিয়ে গেছে, এক মুহূর্ত দাঁড়ায়নি। খুঁজতে গেলে এখন পাওয়া যাবে না। পুলিশকে ভুয়ো খবর দিয়ে বিব্রত করার ঘটনা নতুন নয়, কিন্তু তাই বলে ব্যাপারটা একদম উড়িয়ে দেওয়াও যাচ্ছে না। তখন আমি ছাড়া থানার ভিতর বিশেষ কেউ ছিল না, তাই বাধ্য হয়ে ঘটনার সত্যতার যাচাইয়ের ভার আমাকেই নিতে হলো। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। তখন সন্ধ্যার ছায়া ঘরে ঢুকছে। কর্মচারীদের ডেকে চটপট নির্দেশ দিলাম, হাবিলদার গণেশকে খবর দাও, সিপাহীদের তৈরি হতে বলো, কেওড়াতলা শ্মশানে এক্ষুনি যেতে হবে। থানা থেকে বেরোনোর সময়ই আমার মনে অদ্ভুত উত্তেজনা। যতই ভাবছি ততই মনে হচ্ছে এক মুহূর্ত দেরি হলে হয়তো সত্যি খুনি আমাদের হাতছাড়া হয়ে যাবে। কেওড়াতলা ঘাট কাছেই। পুলিশের গাড়িতে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না। সাব রেজিস্ট্রারকে জিজ্ঞেস করে জানলাম, সত্যি সেখানে বেলারানী দেবী নামে একজন বৃদ্ধার মৃতদেহ দাহ করার জন্য নিয়ে আসা হয়েছে। একটা ভাঙা দড়ির খাটের উপর একজন বৃদ্ধার মৃতদেহ শোয়ানো আছে। অনুমান করলাম মৃতার বয়স ৮০ বছরের আশেপাশে হবে। শরীর একেবারে জীর্ণ শীর্ণ।
দেখে মনে হচ্ছিল দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগে ভুগছিলেন। শরীরের এমন অবস্থার মধ্যেও তার বাম কপালের উপরের দিকে একটা আঘাতের দাগ বেশ স্পষ্ট দেখা যাচ্ছিল। আঘাতটা তেমন ছোটখাটো বলে মনে হলো না। দৈর্ঘ্যে প্রায় 3 ইঞ্চি আর চওড়ায় 2.5 ইঞ্চি হবে। দাগটা পুরনো নয়, বরং মনে হচ্ছিল আজই আঘাতটা পেয়েছেন, কারণ ক্ষতস্থানের চারপাশে শুকিয়ে যাওয়া রক্তের দাগ এখনো দেখা যাচ্ছে। আর জায়গাটির ত্বক এখনো সেভাবে শক্ত হয়ে যায়নি। এই আঘাতটাই হয়তো তার মৃত্যুর মূল কারণ হয়ে থাকতে পারে। তবে নিশ্চিত হতে আরো কিছু খতিয়ে দেখতে হবে। রামেশ্বর এবং ভবতারণ নামে 2 জন ব্যক্তি এবং বিলাসী নামে একজন ভদ্র মহিলা সেই মৃতদেহ সৎকার করার জন্য সেখানে নিয়ে গিয়েছেন শুনলাম। এক এক করে রামেশ্বর আর ভবতারণকে ডাকলাম। 2 জন মোটামুটি একই কথা বলল। আমরা বিলাসীর প্রতিবেশী। আজ সকাল 11টা নাগাদ বিলাসী আমাদের কাছে এসে বলল তার শাশুড়ি মারা গেছেন, বাড়িতে কেউ নেই, তাই সৎকারের সাহায্য চাইল। প্রতিবেশী হিসাবে আমরাও জানতাম বৃদ্ধা অনেক দিন ধরেই অসুস্থ, তাই সন্দেহ করার কোনো কারণ দেখিনি। বিলাসীর কথায় দয়া হলো, প্রতিবেশীর কর্তব্য মনে করে বৃদ্ধার মরদেহ সৎকারে সাহায্য করতে রাজি হলাম। তার বাড়িতে গিয়ে দেখলাম দাওয়ার ওপর মরদেহটা একটা কাপড় ঢাকা অবস্থায় রাখা রয়েছে। একটা খাট এনে মরদেহ তাতে তুললাম। বিলাসীও আমাদের সঙ্গে শ্মশানে এলো। আমরা শুধু উপকার করতে চেয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ওই উপকারই আমাদের জন্য কাল হলো। রামেশ্বর ও ভবতারণের কথা শুনে বিলাসীকে ডেকে পাঠালাম। মহিলা রীতিমতো সুন্দরী, বয়স আন্দাজ 30-এর কোঠায় হলেও তার লাবণ্য এতটুকু ম্লান হয়নি। ফর্সা টিকালো মুখে বুদ্ধিদীপ্ত ছাপ, দোহারা গরণ, পরনে বৈধব্য বেশ। আমার দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে মাথায় ঘোমটা টানলেন। বললাম, এই বৃদ্ধা কে হয় আপনার? এই বৃদ্ধা আমার শাশুড়ি। আমি বিধবা, আমার আর কেউ নেই। ওই শাশুড়ির কাছে সামান্য কিছু টাকা ছিল, আর বড়বাজারে হকারের দোকান থেকে যা আসতো তাতেই সংসার চলতো। শুনেছিলাম তার কাছে কিছু গয়না আর নগদ টাকা ছিল, কিন্তু তা কখনো দেখিনি। শাশুড়ি বয়স প্রায় 80 হবে। সব কাজ নিজেই করতেন, কিন্তু 1 মাস আগেই জ্বর আসে, তারপর হাত পা ফুলে যায়। জ্বরও কমেনি, আর শরীরও ভাঙতে থাকে। শেষ কদিন তো চলাফেরাও বন্ধ হয়ে যায়। ওই বারান্দাতেই শুয়ে থাকতেন। সব দায়িত্ব এসে আমার উপর পড়ে। তাকে সামলানো একা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তাই ভাবলাম আমার সই তরলাকে একটা খবর দেওয়া দরকার। একসময়ও আমাদের পাড়াতেই থাকতো, খুব ভালো বন্ধু ছিল আমার। কিন্তু ভবানীপুরে গিয়ে জানলাম তরলা 3 দিন আগেই তার বোনের বাড়ি চলে গেছে। বাড়ি ফিরে দেখি শাশুড়ি আগের জায়গায় নেই, মাথায় আঘাত লেগেছে, রক্ত বেরোচ্ছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে, কিন্তু কিছুই বলতে পারলেন না। তার কিছুক্ষণের মধ্যেই মারা গেলেন। তারপরই পাড়ার লোকজনের সাহায্যে সৎকারের জন্য তাকে এখানে এনেছি। এরপরে যা ঘটেছে তা তো আপনি জানেন। রামশরণ, ভবতারণ আর বিলাসীর কথায় বৃদ্ধা কিভাবে আঘাত পেয়েছেন সেটা কিছুতেই বুঝতে পারলাম না। কেওড়াতলা ঘাটের অনুসন্ধান এখানেই শেষ হলো। বৃদ্ধার দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে আমরা সবাই তার বাড়ির দিকে রওনা দিলাম। গলির মধ্যে একটা পলেস্তারা খসা শ্যাওলা ধরা পাঁচিলের উপর প্রায় মলিন হয়ে যাওয়া মার্বেলের ফলকে লেখা রাধারমন দত্ত।
তার পাশেই রংচটা কাঠের দরজা। চৌকাঠ পেরোতেই উঠোন, তার একপাশে একটা ভগ্ন প্রায় দোতলা বাড়ি অতীতের বৈভবের সাক্ষী হয়ে এখনো কোনো মতে টিকে আছে। বাড়ির আশপাশটা একসময় বাগান ছিল অনুমান করা যায়, বর্তমানে জঙ্গলাকীর্ণ। গৃহের যে বারান্দায় বৃদ্ধা অসুস্থ অবস্থায় শুয়েছিলেন, বিলাসী সেই জায়গাটা আমাদের দেখিয়ে দিল। বারান্দাটা উঠোনের থেকে প্রায় 4 ফুট উঁচু। আশেপাশে আরও কিছু লক্ষ্য করলাম। বারান্দার সামনে সারি সারি ইট বিছানো। জিজ্ঞাসা করাই জানা গেল, বৃষ্টির জল চাল বেয়ে পড়ার সময় মাটি ক্ষয়ে যায় বলে এসব ইট রাখা হয়েছে। সেই ইটগুলো আর তার চারপাশ খুব ভালোভাবে পরিষ্কার রাখা হয়েছে। বিলাসীকে জিজ্ঞাসা করতেই বলল, প্রতিদিন সকালবেলা এই জায়গাটা আমি নিজের হাতে ঝেড়ে মুছে রাখি। আজ বৃদ্ধার মলমূত্র পরিষ্কার করার সময়ও কয়েকবার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করেছি, তাই এখনো এমন ঝকঝকে লাগছে। তার কথা শুনে, তার বাড়ির অবস্থা দেখে সব মিলিয়ে পরিস্থিতি যেন আরো জটিল হয়ে উঠল। আমি বিলাসীকে জিজ্ঞাসা করলাম, তুমি যখন ভবানীপুরে লোক ডাকতে গিয়েছিলে, তার ঠিক কতক্ষণ আগে এই জায়গাটা পরিষ্কার করেছিলে? বিলাসী বলল, ভালো করে নিকিয়ে তবে তো ভবানীপুরে বেরিয়েছিলাম। ফিরে আসতে কতক্ষণ লেগেছিল? বেশি নয়, ঘন্টাখানেকের মতো হবে। তারপর ফিরে এসে আবার পরিষ্কার করেছিলে? হ্যাঁ, করেছিলাম। কেন আবার পরিষ্কার করলে? বিলাসী একটু গম্ভীর হয়ে বলল, ফিরে এসে দেখি শাশুড়ি দাওয়াতেই মল মূত্র ত্যাগ করেছেন, তাই আবার পরিষ্কার করতে হলো। তখন পরিষ্কার করার সময় কিছু বিশেষ জিনিস দেখেছিলে? না, তেমন কিছু মনে পড়ছে না, তবে একটা জায়গায় একটু রক্ত দেখেছিলাম, সেটাও পরিষ্কার করে দিয়েছি। যেখানে রক্ত পড়েছিল জায়গাটা ভিজে ছিল, তা কি শুকিয়ে গিয়েছিল? ভিজে ছিল, পুরোপুরি শুকোয়নি। তখন সেই ভিজে মাটিতে কোনো চিহ্ন দেখেছিলে কি? হ্যাঁ, মনে হচ্ছে একটা বড় চিহ্ন দেখেছিলাম, কোনো ভারী জিনিস রাখলে যেমন হয়। আর কোনো চিহ্ন? হয়তো কিছু পায়ের চিহ্ন ছিল। কি কোথায় কোথায় চিহ্ন দেখেছিলে, দেখাতে পারবে? ঠিক মনে নেই, তবে আন্দাজে দেখাতে পারি। বিলাসী আমাদের দাওয়ার নিচে কয়েকটা জায়গা দেখালো। তারপর আমি আবার জিজ্ঞেস করলাম, বৃদ্ধার টাকা পয়সা আর গয়না কোথায়? বিলাসী নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি জানি না। তোমার কিছু আছে? টাকা পয়সা বা গয়না কিছুই নেই। তোমার স্বামীর সময় তো গয়না ছিল, সেগুলো কোথায় গেল? সব এক এক করে বিক্রি করেছি। কেন বিক্রি করলে? টাকাগুলো কি করেছিলে? সবই খরচ হয়ে গেছে। কিন্তু তুমি তো বলেছিলে শাশুড়ির টাকা আর হুকার দোকানের আয়ে তোমার চলতো, তাহলে গয়না কেন বিক্রি করলে? বিলাসী কেমন যেন বিরক্ত হয়ে বলল, বিক্রি করে ফেলেছি, আর কি বলবো বলুন। বিলাসীর কথা শুনে এবং বাড়ির অবস্থা দেখে মনে আবার প্রশ্ন উঠল, এটা কি খুন নাকি স্বাভাবিক মৃত্যু? যদি স্বাভাবিক মৃত্যুই হয়, তবে সেটা কিভাবে ঘটল? বৃদ্ধার মাথায় যদি গুরুতর আঘাতের চিহ্ন না থাকত, তবে সহজেই ধরে নেওয়া যেত যে রোগী মৃত্যুর কারণ। কিন্তু এখানেই সন্দেহ। বিলাসী যখন ভবানীপুরে গিয়েছিল, তখন বাড়িতে বৃদ্ধা ছাড়া আর কেউ ছিল না। এমন তো হতে পারে রোগের যন্ত্রণায় ছটপট করতে করতে বৃদ্ধা দাওয়া থেকে নিচে পড়ে যান। দাওয়ার নিচে ইট বিছানো ছিল, হয়তো সেখানেই মাথায় আঘাত লেগে তার রক্তপাত হয়। পরে একটু সুস্থ হয়ে দাওয়ায় ফিরে গিয়ে শুয়ে পড়েন এবং তারপর মৃত্যুর কোলে ঢলে পড়েন।
কিন্তু আমার অনুমান অনুযায়ী বৃদ্ধা যদি সত্যি দাওয়া থেকে পড়ে গিয়ে আঘাত পেয়ে থাকেন, তবে মৃত্যুর ঠিক আগে কি তিনি আবার ওই উঁচু দাওয়ায় কারোর সাহায্য ছাড়া উঠতে পারতেন? আর যদি উঠতেই পারেন, তাহলে তাকে সিঁড়ি দিয়ে উঠতে হবে। কিন্তু প্রাঙ্গণের সেই পদচিহ্ন তবে কার? এখন মূল প্রশ্ন, এটা কি খুন? যদি বৃদ্ধা দাওয়া থেকে পড়ে না যান এবং মাথায় আঘাত না পান, তবে এটি খুন ছাড়া আর কি হতে পারে? প্রাঙ্গণে যে পদচিহ্নের কথা বিলাসী বলছে, তা যদি সত্যি হয়, তবে সেটা হত্যাকারীর হতে পারে। আর যদি হত্যা হয়, তাহলে কিসের জন্য হত্যা? এই অশীতিপর বৃদ্ধাকে হত্যা করার কারণ দুটি হতে পারে। এক, ব্যক্তিগত শত্রুতা, কিন্তু কারো সঙ্গে বৃদ্ধার এমন কোনো বিরোধের কথা কেউ জানে না। দ্বিতীয় কারণ, লুটপাট। তবে কি বৃদ্ধার কাছে কিছু আছে যা বিলাসী পর্যন্ত জানে না? অন্য কেউ কিভাবে জানবে সেটা? তারপরও একটা প্রশ্ন থেকেই যায়, বিলাসী কি সত্যি সব কথা বলছে, নাকি সে কিছু লুকোচ্ছে? ভবানীপুরের অলিতে গলিতে এক অদ্ভুত নীরবতা। রাস্তায় ট্রামের ঝমঝম শব্দ, বৃষ্টি ভেজা ল্যাম্পপোস্টের ম্লান আলো, আর চারদিকে অগোছালো বাড়িগুলোর এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি করে। ঠিক সেই সময় তরলার বাড়িতে পৌঁছলাম। বাড়িটা বেশ পুরনো, দোতলার ছাদে কিছু কাপড় শুকোতে দেওয়া। দরজায় কড়া নাড়তেই তরলা দেবীর স্বামী লক্ষণবাবু দরজা খুলল। তরলা দেবী বাড়ি আছেন? না, আপনি কে? ভদ্রলোকের চোখে কৌতূহল। পরিচয় গোপন রাখার জন্য সাধারণ পোশাকে এসেছিলাম। বললাম, আমি বিলাসীর পুরনো পরিচিত, কিছু কথা ছিল। আসুন, ভেতরে আসুন। কিন্তু তরলা বাড়িতে নেই, বোনের বাড়িতে গেছে। বলে তিনি আমাকে বসার ইঙ্গিত করলেন। ভদ্রলোক মাঝবয়সী, শার্টের বোতামগুলো খোলা, হাতে একটা হুঁকা, যেন শহরের অস্থিরতায় তিনি ক্লান্ত। আমি কৌতূহলী হয়ে বললাম, তরলা দেবীর সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল, তবে আপনার সঙ্গে কথা বললেই চলবে। বিলাসী এখানে এসেছিল কি? হ্যাঁ, এসেছিল। আমার স্ত্রী বাড়ি নেই শুনে চলে গেল। কেন বলুন তো? লক্ষণবাবু আমার দিকে সরাসরি তাকিয়ে প্রশ্ন করলেন। না, আসলে একটু থেমে বললাম, বিলাসীর বাড়ির ব্যাপারে কিছু জানেন? তার শাশুড়ির মৃত্যু নিয়ে সন্দেহজনক ঘটনা ঘটেছে। লক্ষণবাবু কেমন যেন অস্বস্তি অনুভব করলেন। তারপর বললেন, না, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। একটু থেমে বললেন, বিলাসী আমাদের বাড়িতে আগে প্রায় আসতো, তবে তার চরিত্র ঠিক ভালো নয়। তার ব্যাপারে অনেক কথা শুনেছি। আমি তার কথা একটু গম্ভীরভাবে জানতে চাইলাম। কিরকম কথা? ওর ভাড়াটে গগনচন্দ্র ঘোষের সঙ্গে সম্পর্ক ছিল। সে ব্যবসাদার লোক, তবে খুব সুবিধের নয়। বিলাসীর শাশুড়ি সেটা মোটেই মেনে নিতে পারতেন না শুনেছি। এই নিয়ে বাড়িতে রোজ ঝগড়া হতো। একদিনে বিলাসীর শাশুড়ি গগনচন্দ্র ঘোষকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। গগনচন্দ্র ঘোষ এখন কোথায়? আমার ঠিক জানা নেই। শুনেছিলাম সে ওই পাড়াতেই কোথাও একটা ওই ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বিলাসীর সঙ্গে তার দেখা সাক্ষাৎ তখনও চলছিল।
তবে মাসখানেক আগে সে কোথাও চলে গেছে বলে শুনেছি। আপনার কি মনে হয় এই সম্পর্কের কারণে বিলাসীর শাশুড়ির মৃত্যুর সঙ্গে গগনের যোগ থাকতে পারে? লক্ষণবাবু একদম গম্ভীর হয়ে গেলেন। চোখে ভয়ের একটা ঝিলিক দেখা গেল যেন। আমি নিশ্চিত কিছু বলতে পারবো না, কিন্তু ওই বিলাসীর শাশুড়ি খুব স্পষ্টভাষী ছিলেন। হয়তো কিছু বলেছিলেন যা ওদের সহ্য হয়নি। গগনের চরিত্র নিয়ে সন্দেহের যথেষ্ট কারণ আছে, কিন্তু আপনি সব কেন জানতে চাইছেন বলুন তো? বিলাসী কে হয় আপনার? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। গগনচন্দ্র ঘোষের ব্যাপারে বলার জন্য ধন্যবাদ, তবে বিলাসী সম্পর্কে আরও কিছু জানতে হবে। যদি কিছু মনে পড়ে জানাবেন। আমি দারোগা প্রিয়নাথ মুখোপাধ্যায়, এখানে তদন্তের ব্যাপারে এসেছিলাম। ভদ্রলোকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এক মুহূর্ত চুপ থেকে বলল, পুলিশ? আপনি আগে বলেননি কেন? আরেকটা অনুরোধ করছি, আপনার স্ত্রীর বাপের বাড়ির ঠিকানাটা একটা কাগজে লিখে দিন। প্রয়োজন হলে আমি সেখানে গিয়ে কথা বলবো। লক্ষণবাবুর মুখ এবার আরো ফ্যাকাশে হয়ে গেল। তিনি হাত কাঁপতে কাঁপতে পকেট থেকে একটা পুরনো পেন বের করলেন, একটা কাগজের টুকরো টেনে নিয়ে লিখলেন, 25 স্টেশন রোড, বর্ধমান। লক্ষণবাবু লেখা কাগজটা পকেটে রেখে বেরিয়ে পড়লাম। ভবানীপুরের বৃষ্টি ভেজা রাস্তায় হাঁটতে হাঁটতে ভাবছিলাম, বিলাসীর শাশুড়ির আপত্তি, গগনের রহস্যময় উপস্থিতি আর বিলাসীর বিতর্কিত চরিত্র, এই সব কিছু একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। রহস্য আরো গাঢ় হয়ে উঠল। গগনকে খুঁজে বের করতে হবে। তাকে না পাওয়া পর্যন্ত রহস্যের আসল পর্দা উন্মোচিত হবে না। গগন ঘোষের নাম জানতে পারার পর তার ঠিকানা খুঁজে বের করতে আমাদের খুব একটা সময় লাগলো না। সেই রাত্রেই ভবানীপুরের এক পুরনো বাড়ি খুঁজে পেলাম, যেখানে গগন ভাড়া থাকত। বাড়িওয়ালার নাম হরিশ পাল, কিন্তু গগন বাড়িতে নেই। হরিশ পাল জানালেন, মাসখানেক আগে এক সকালে খাবার খেয়ে গগন কোথায় যেন কুটুম্বের বাড়ি গিয়েছে, তারপর থেকে আর ফেরেনি। প্রথমে কিছুটা আপত্তি করলেও হরিশ পাল আমাদের গগনের ঘরে প্রবেশ করতে বাধা দিতে পারলেন না। আমরা ঘরে ঢুকলাম। ঘরটা ছোট, কিন্তু বেশ গুছিয়ে রাখা। দেয়ালে কিছু পুরনো ছবি আর এক কোণে একটা বড় সিন্দুক। সিন্দুকের দিকে তাকিয়ে বুঝলাম ভিতরে কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, কিন্তু চাবি গগনের সঙ্গে থাকায় অন্য কোনো চাবি দিয়ে খোলার চেষ্টা করলাম। বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হলাম। অবশেষে সিন্দুক ভেঙে ফেলতে হলো। সিন্দুক খুলতেই ভিতরের দৃশ্য দেখে আমরা হতবাক। মাটির একটি পাত্রে সযত্নে রাখা কিছু সোনার এবং রূপার গহনা। সেগুলো বের করে টেবিলের উপর রাখলাম। প্রতিটি জিনিসের তালিকা তৈরি করলাম। গহনাগুলোর মধ্যে কয়েকটি এমন যা দেখে মনে হলো এগুলো বেশ পুরনো এবং মূল্যবান। বাড়িওয়ালা হরিশ পালকে হতবাক করে দিয়ে সবকিছু তালিকাভুক্ত করে সেই রাত্রেই আমরা গগনের বাড়ি থেকে বেরিয়ে এলাম। কিন্তু এই অলংকারের মালিক আসলে কে? বিলাসীর শাশুড়ির সঙ্গে এর কোনো যোগসূত্র কি আছে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে আমরা গগনের বাড়ি থেকে উদ্ধার করা অলংকার নিয়ে সরাসরি বিলাসীর বাড়িতে পৌঁছলাম। দেখলাম বিলাসী তখনও ঘুমোয়নি। আমাদের ঢুকতে দেখে তার মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। চোখে মুখে এক ধরনের ভয় স্পষ্ট। বললাম, বিলাসী, এখানে এসো। সে ধীরে ধীরে দাওয়া থেকে নেমে আমাদের সামনে এসে দাঁড়ালো।
আমি অলংকারের বাক্সটি খুলে তার সামনে রাখলাম। দেখো, এই গয়নাগুলো কার? বিলাসী প্রথমে গয়নাগুলোর দিকে তাকালো, তারপর চারপাশে চট করে একবার চোখ বোলালো, যেন খুঁজে দেখছে গগন কাছাকাছি আছে কিনা। এরপর গয়নাগুলো হাতে নিয়ে একটু ভালো করে দেখে বলল, না দারোগা বাবু, এই গয়নাগুলো কার আমি জানি না, আগে কখনো দেখিনি। আমি আরো চাপ দিয়ে বললাম, গগন পাল কে হয় তোমার? বিলাসী যেন হঠাৎ চমকে উঠল, পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল, ও গগনবাবু, গগনবাবু একসময় আমাদের বাড়িতে ভাড়াটে ছিলেন, কয়েক মাস ছিল এখানে। তারপর হঠাৎ একদিন এসে বলল এই পুরনো ভাঙা বাড়িতে থাকা তার পক্ষে নাকি আর সম্ভব নয়। তবে পরে শুনেছিলাম নতুন কোনো বাড়ি ভাড়া নিয়ে উঠে গেছে। তারপর থেকে আর কিছুই জানি না দারোগা বাবু। আমি ঠান্ডা গলায় বললাম, ভাড়াটে ছিল? তা এতদিন ধরে এই গগনের কথা তুমি আমাদের জানাওনি কেন? বিলাসী এবার মুখ তুলে আমার দিকে তাকালো, তার গলায় কিছুটা হতাশার সুর। কি বলবো দারোগা বাবু, এত ঝামেলার মধ্যে ওর ব্যাপার তো আমার মনেই ছিল না। তাছাড়া ও তো এখন এখানে থাকেও না, তাই। তার উত্তর শুনে আমরা চুপ করে তাকিয়ে রইলাম। এত আত্মবিশ্বাস নিয়ে কথা বলছে যেন সত্যি কিচ্ছু জানে না, কিন্তু তার চোখের কৌতূহল, তার আচরণের অস্বাভাবিকতা অন্য গল্প বলছিল। তাই এবার আর তাকে আগের মতো ছাড় দেওয়া হলো না। বৃদ্ধাকে হত্যার সমস্ত সন্দেহ এখন তার উপরই পড়েছে, ফলে তার বাড়ির চারপাশে রীতিমতন পাহারা বসানো হলো। কর্মচারীরা বিশেষ নজর রাখছে যাতে সে কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। এক কথায়, বিলাসী এখন এক প্রকার বন্দী। তার থেকে আর কোনো নতুন তথ্য বের করা সহজ হবে না। এটা বুঝতে পেরে এবার সিদ্ধান্ত নিলাম, গগন ঘোষের খোঁজ করাটাই আমাদের পরবর্তী পদক্ষেপ। কারণ গগন যদি ধরা পড়ে, তবে তার কাছ থেকেই জানা যাবে বিলাসীর অলংকারগুলি তার বাড়িতে কিভাবে এলো। এই রহস্যের আসল পর্দা খুলতে গগনের সন্ধানই এখন একমাত্র উপায়। গগনের কুটুম কোথায় থাকে সে বিষয়ে কিছু জানা না থাকায় সকাল থেকেই আমি সোজা বিলাসীর বাড়ি গেলাম। গগন একসময় সেখানে ভাড়াটে ছিল, তাই ভাবলাম তার খোঁজ এখান থেকে শুরু করা ভালো, হয়তো কোনো তথ্য পাওয়া যেতে পারে। তবে বাড়িতে ঢুকে যে দৃশ্য দেখলাম তাতে আমার সন্দেহ আরো দৃঢ় হলো, কিন্তু একই সঙ্গে ভীষণ রাগও হলো। বিলাসীর পাহারায় নিযুক্ত প্রহরী দাওয়ার উপর গাঢ় ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে। আমরা কখন এসে বাড়ির ভিতর ঢুকেছি সে কিছুই টের পায়নি। তাকে জাগিয়ে তুললাম, প্রশ্ন করলাম, যার পাহারায় ছিল সে কোথায়? প্রহরী একবার এদিক ওদিক তাকালো, তার মুখে কোনো উত্তর নেই। বুঝলাম তার অসতর্কতার সুযোগে বিলাসী পালিয়েছে। তৎক্ষণাৎ পুরো বাড়ি আর সংলগ্ন বাগান খুঁজে দেখলাম, কিন্তু বিলাসীর কোনো চিহ্ন পেলাম না। এরপর পাড়ার প্রতিটি বাড়িতে খোঁজ নেওয়া হলো, কিন্তু সেখানেও তার কোনো হদিশ মিলল না। শেষমেশ এক কোণে বসে পড়লাম। কিভাবে এই ভুল হলো, আর এখন কি করা উচিত, সেই নিয়ে গভীর চিন্তায় ডুবে গেলাম। রহস্য আরো জটিল হয়ে উঠল। আগের দিন বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল, সে কথা তো আগেই বলেছি। ঠিক সকাল 11টায় ডাক্তারি রিপোর্ট এসে পৌঁছল। রিপোর্ট পড়েই বুঝলাম আমাদের তদন্ত এখানেই শেষ। বিলাসী বা তার উপপতি গগন ঘোষ ফিরে আসুক বা না আসুক, তাতে আর কিছু যায় আসে না। ডাক্তার রিপোর্টে স্পষ্ট লিখেছেন,
মৃতার বয়স অতি প্রবীণ, বার্ধক্যজনিত প্রায় সব রোগেই তিনি ভুগছিলেন। তার সঙ্গে প্রবল জ্বরও ছিল। আমার মতে বৃদ্ধা স্বাভাবিক রোগেই মারা গেছেন। যদিও মাথায় একটা আঘাতের চিহ্ন রয়েছে, তবে সেটি মৃত্যু ঘটার খুব অল্প সময় আগে লেগেছে। আঘাতটি গুরুতর হলেও আসলে তা গভীর নয়, শুধু চামড়া কেটেছে, হাড়ে কোনো প্রভাব পড়েনি। এই আঘাতের সঙ্গে বৃদ্ধার মৃত্যুর কোনো সম্পর্ক নেই। এমনকি আঘাত না থাকলেও তিনি ওই সময়ই রোগে মারা যেতেন। রিপোর্ট পড়ে আশ্বস্ত হলাম, এতগুলো সূত্র, এত সন্দেহের পরও মৃত্যু স্বাভাবিক। কথাটা মেনে নেওয়া কঠিন, তবে সত্যি। বৃদ্ধার জীবন শেষ হয়েছে তার বার্ধক্য আর রোগের ভারেই। আইনের দিক থেকেই অনুসন্ধান বন্ধ করে দিলেও মনের প্রশ্নগুলো কিন্তু রয়ে গেল। বৃদ্ধার মাথার সেই আঘাত ঠিক কিভাবে লেগেছিল, তার সঠিক ব্যাখ্যা না পেয়ে মনের অস্বস্তি কাটল না। গগন ঘোষকে খুঁজে না পাওয়ায় তার বাড়ি থেকে পাওয়া বিলাসী ও তার শাশুড়ির গহনা কারো কাছে ফিরিয়ে দেওয়ার সাহস করলাম না। তাই বাধ্য হয়ে গয়নাগুলো আমাদের সঙ্গেই নিয়ে ফিরে এলাম। 2-3 দিন পরে খবর পেলাম গগন এখনো বাড়ি ফেরেনি, তবে বিলাসী ফিরে এসেছে। খবরটা শুনে মনে হলো রহস্য হয়তো এখানেই শেষ নয়। খবরটা পেয়ে একদিন তাকে ডেকে পাঠালাম। ডাক দিতেই সে আমার কাছে এলো। চেহারায় ক্লান্তির ছাপ, চোখে যেন কিছুটা ভয়। তুমি এতদিন কোথায় ছিলে? আমি সরাসরি জিজ্ঞাসা করলাম। বিলাসী নির্লিপ্ত স্বরে বলল, থাকবার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। যেখানে যা পেয়েছি খেয়েছি, কেউ একটু জায়গা দিলে তার বাড়িতেই রাত কাটিয়েছি। তবে তুমি নিজের সংসার ফেলে পালালে কেন? সে একটু চুপ করে রইল, তারপর চোখ নামিয়ে বলল, না পালিয়ে কি করতাম? যখন দেখলাম আপনারা সবাই একই বাক্যে বলছেন আমি নাকি আমার শাশুড়িকে মেরেছি, তখন আর উপায় কি ছিল? বিনা দোষে ফাঁসির দড়ি নিজের গলায় ঝোলাতে যাব কেন? পালিয়েই প্রাণ বাঁচানোর চেষ্টা করলাম। আমি একটু থেমে বললাম, তোমায় তো একজন প্রহরী পাহারা দিচ্ছিল, তার হাত থেকে পালালে কিভাবে? বিলাসী মৃদু হেসে বলল, আপনার সে প্রহরী তো ঘুমোতেই ব্যস্ত ছিল, আমি আস্তে আস্তে চলে গেছি। আমি বিলাসীর দিকে তাকিয়ে বললাম, আমাদের ভয়ে যদি পালিয়ে গেলে, তবে আবার ফিরে এলে কেন? যে আশঙ্কায় পালিয়েছিলে সেটা কি এখন আর নেই? বিলাসী শান্ত গলায় উত্তর দিল, যখন জানলাম আমার শাশুড়িকে কেউ হত্যা করেনি, স্বাভাবিক রোগেই তার মৃত্যু হয়েছে, তখন আর আপনাদের ভয় কেন করব? হত্যাই যখন হয়নি, তখন আমি অপরাধী হব কিভাবে? আমি একটু এগিয়ে এসে জিজ্ঞাসা করলাম, তোমার শাশুড়ি যে স্বাভাবিক রোগে মারা গেছেন, এটা তোমাকে কে বলল? বিলাসী একটু হাসল। যেই বলুক না কেন, এই কথা শুনেই ফিরে এসেছি, না হলে আমাকে সহজে খুঁজে পেতেন না দারোগাবাবু। তার কণ্ঠস্বর একটা দৃঢ়তা ছিল, কিন্তু সেই দৃঢ়তার আড়ালে একটা রহস্যের ছায়াও যেন স্পষ্ট। বিলাসীর কথা শুনে আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম। মনে মনে ভাবলাম, কি অসাধারণ বুদ্ধি এই নারীর। তাকে আবার সেই অলংকারের ব্যাপারে জিজ্ঞেস করলাম। এবার সে স্বীকার করল, এসব গয়না আমার, আমি গগনের কাছে গচ্ছিত রেখেছিলাম। তবে গগন যে তার উপপতি, সে বিষয়ে কোনো স্বীকারোক্তি দিল না। বুঝলাম হয়তো লজ্জার কারণেই সেটা গোপন করছে। তার সঙ্গে কথা শেষ করে বললাম, গগন যখন বাড়ি ফিরবে, তখন একদিন দুজন আমার কাছে এসো, তখন তোমাদের অলংকার আমি ফেরত দেব। আমার কথা শুনে বিলাসী কিছু না বলেই মাথা নত করে সেখান থেকে চলে গেল।
তার পায়ের আওয়াজ মিলিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মনের সন্দেহ যেন আরো জটিল হয়ে উঠল। তিন চার দিন পর একদিন বিলাসী ও গগন ঘোষ একসঙ্গে আমার কাছে এলো। তারা তাদের অলংকার ফেরত চাইতে এসেছে। তাদের কথা শুনে বললাম, অলংকারগুলো আমার কাছে আছে, এখনই তোমাদের দিয়ে দেব। তবে তার আগে গগনকে কয়েকটা প্রশ্ন করতে চাই। গগন শান্তভাবে বলল, আপনার যা জানতে ইচ্ছে হয় জিজ্ঞেস করুন। আমি সরাসরি জিজ্ঞেস করলাম, ও তোমার কে হয়? গগন মৃদু হেসে বলল, দারোগা বাবু, সেটা তো আগেই আপনি জানেন, এখন আর কি বলবো। বিলাসীর শাশুড়ি এ কথা জানতো? জানতো, বৃদ্ধা সব দেখেছে। তোমরা যে অলংকার নিতে এসেছো সেগুলো কার? এখন সবই বিলাসীর। এগুলো তোমার কাছে কিভাবে এলো? বিলাসী আমার কাছে গচ্ছিত রেখেছিল, সবই ওর ইচ্ছায় হয়েছে। আমি একটু গম্ভীর হয়ে বললাম, যে অলংকার বিলাসীর সেগুলো সে প্রথমে অস্বীকার করলো কেন? গগন কাঁধ চাকিয়ে বলল, সে তো স্ত্রীলোক, ভয়ে অস্বীকার করেছিল হয়তো। আমি এবার গভীর দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, বিলাসীর শাশুড়িকে শেষ কবে দেখেছ? 1.5 মাস আগে। সেদিন সকালে জাহাজ ধরার তাড়া ছিল বলে তাড়াতাড়ি খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। যাওয়ার আগে বৃদ্ধাকে দেখতে গেলাম। কয়েকদিন ধরে তার ভীষণ জ্বর ছিল। তাছাড়া বিদায় নেওয়ার সময় একবার বিলাসীকেও দেখার ইচ্ছা হলো। সেদিনই সকালে বৃদ্ধাকে শেষ দেখেছিলাম। 1.5 মাস কোথায় ছিলে? বার্মায়। ওখানে একটা কাজ জুটিয়ে বিলাসীকে নিয়ে যাওয়ার কথা। আর আজ সকালে ফিরে এসে শুনি বৃদ্ধা মারা গেছে, বিলাসীও ঝামেলায় পড়েছে, আর আমার বাড়িতেও খোঁজাখুঁজি হয়েছে। এখন যখন সব মিটেই গেছে, আমাদের অলংকারগুলো ফেরত দিন। তাকে আর কোনো প্রশ্ন করলাম না। গহনার বাক্স বের করে তাদের হাতে দিলাম। গগন ও বিলাসী অলংকার বুঝে নিয়ে তৃপ্ত মনে চলে গেল। আমার মনে কিন্তু কয়েকটা প্রশ্ন থেকেই গেল। সেদিন কে থানায় চিঠি পাঠিয়ে বৃদ্ধার মৃত্যুর খবরটা দিয়েছিল? বৃদ্ধার মাথার আঘাতটা কিভাবে লেগেছিল? কি মনে করে পকেট হাতড়াতে গিয়ে লক্ষণবাবুর দেওয়া কাগজটা পেলাম। লেখাগুলো যেন খুব চেনা চেনা লাগলো। মুহূর্তের জন্য মনে হলো এই হাতের লেখাটা আমি আগে কোথাও দেখেছি। পকেট থেকে পুরনো চিরকুটটা বের করলাম। সেই চিরকুট যা সেদিন এক বাচ্চা ছেলে থানায় দিয়ে গিয়েছিল। 2 কাগজ পাশাপাশি রেখে তুলনা করতেই বুকের ভিতরটা ধাক করে উঠল। একই হাতের লেখা। হাতের লেখা মিল পেলেও সেটার উপর ভিত্তি করে লক্ষণবাবুকে জেরা করা ঠিক হবে না, বিশেষ করে যখন বৃদ্ধার মৃত্যু আপাত দৃষ্টিতে স্বাভাবিক মনে হচ্ছে। তাই আগে বিলাসীর পাড়ায় গিয়ে খানিকটা খোঁজ খবর নেওয়া ঠিক মনে করলাম। কালীঘাট চত্বরে সকালবেলা লাল সবুজ রঙের ট্রাম রাস্তার ধারে শব্দ করে থামছে, আর টুংটাং ঘন্টার আওয়াজ বাতাসে ভেসে আসছে। ফুটপাতে পানের দোকান, ফুচকার গাড়ি, আর সবচেয়ে জমজমার জায়গা চায়ের দোকান। এখানেই পাড়ার মানুষজন একত্র হয়, খবর চলে গোপনে গোপনে, কৌতূহলের পরচর্চার আড্ডা জমে। আমিও সেদিন বিলাসীর পাড়ায় সেই চায়ের দোকানে এসে বসলাম। দোকানটি খুব বড় নয়, কাঠের বেঞ্চ পাতা, কোণে মাটির বড় হুঁকো, দেয়ালে একটা পুরনো ক্যালেন্ডার ঝুলছে যা কোন ভাঁজ হয়ে গেছে। কয়েকজন মানুষ বেঞ্চে বসে চা খেতে খেতে গল্প করছে। দোকানদার মদন এক হাতে কেটলি আর অন্য হাতে ধোঁয়া ওঠা
চায়ের কাপ নিয়ে ব্যস্ত। এক কাপ চা নিয়ে দোকানের এক পাশে বসলাম। আমার লক্ষ্য ছিল বিলাসী খবর বের করা। একটু পরে দোকানদার মদন আমার দিকে এগিয়ে এলো। বাবু, আর কিছু লাগবে? আমি মৃদু হেসে বললাম, না, তবে একটা কথা জিজ্ঞেস করব। মদন একটু আগ্রহ নিয়ে বসে পড়ল। কি জানতে চান বাবু? এ পাড়ায় বিলাসীদের বাড়ি নিয়ে কি কি শোনা যায়? মদন একটু হাসল। বিলাসী বউটান, ওর গল্প তো এখন পাড়ার সবাই জানে। গগন ঘোষের আগে এক লোক ছিলেন, লক্ষণ বাবু। সপরিবারেও বাড়িতে ভাড়া থাকতেন, কিন্তু পরে কি যেন একটা ঝামেলা হয়, তিনি চলে যান। তবে আমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলাম, তবে কি? মদন ফিসফিসিয়ে বলল, বাবু, বৃদ্ধার মৃত্যুর দিন সকালেই লক্ষণবাবু ওই বিলাসীদের বাড়িতে এসেছিলেন। এ কথা কেউ সেভাবে জানে না, তবে আমার এ চোখে ফাঁকি দেওয়া অত সোজা নয়। লক্ষণবাবু বা বিলাসী কেউই আমাকে সরাসরি বলেননি যে লক্ষণবাবু একসময় বিলাসীদের বাড়িতে ভাড়া থাকতেন। যতই ভাবতে থাকি ততই অনুমান জোরালো হয়। লক্ষণবাবু সৎ চরিত্র, সজ্জন, পরিবারের প্রতি দায়িত্ববান, তেমনই তার পরিচয়। কিন্তু মানুষের জীবনের গভীরে এমন অনেক অধ্যায় থাকে যা বাইরে থেকে বোঝা যায় না। আমি ধারণা করলাম বিলাসীর সঙ্গে তার একসময় গোপন সম্পর্ক গড়ে উঠেছিল। বিলাসী বিধবা, একা, হয়তো শূন্যতায় ভুগছিল। আর লক্ষণবাবু সাধারণ মধ্যবিত্ত সংসারের মানুষ। শুধু সহানুভূতি দেখাতে গিয়েই ধীরে ধীরে এই সম্পর্কে জড়িয়ে পড়েন। এমন সম্পর্ক কখনো চিরকাল গোপন থাকে না। হয়তো লক্ষণের স্ত্রী এই সম্পর্কের আঁচ পেয়েছিলেন এবং সেই চাপের মুখেই লক্ষণবাবু বাধ্য হন বিলাসীদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে। এই অনুমানই আমাকে আরো ভাবতে বাধ্য করল, বিলাসীর প্রভাব কি শুধু সম্পর্কে সীমাবদ্ধ ছিল, নাকি বৃদ্ধার মৃত্যু এবং সেই অলঙ্কার নিয়েও কিছু লুকোনো সত্য আছে? এই রহস্যের জট খুলতে গেলে লক্ষণবাবুর ভূমিকা আরো গভীরভাবে খতিয়ে দেখতে হবে। লক্ষণবাবুকে থানায় রাখা হলো। তার মধ্যে কিছুটা অস্বস্তি, কিছুটা গোপন আতঙ্ক স্পষ্ট। আমি সরাসরি বললাম, লক্ষণবাবু, আমার কাছে খবর আছে আপনি বিলাসীদের বাড়িতে ভাড়া থাকতেন, কিন্তু সে কথা আপনি কেন গোপন করেছেন? লক্ষণবাবু একটু ইতস্তত করলেন। সেটা তো অনেক আগের কথা দারোগা বাবু। আমি ভেবেছিলাম সেই বিষয়ের কোনো প্রয়োজন নেই। আমি কড়া গলায় বললাম, মিথ্যে বলার চেষ্টা করবেন না লক্ষণবাবু। সত্যি না বললে আপনাকে বেনামে পুলিশের কাছে ভুয়ো চিঠি লেখার অপরাধে গ্রেপ্তার করা হবে। এ কথা শোনার সঙ্গে সঙ্গে লক্ষণবাবু ভেঙে পড়লেন। মাথা নিচু করে বললেন, ঠিক আছে, সব বলছি। সত্যি আমি একসময় বিলাসীদের বাড়িতে ভাড়া থাকতাম। তখন আমার স্ত্রী তরলা বাপের বাড়ি গিয়েছিলেন। আমি বাড়িতে একা ছিলাম। সেই সময় বিলাসী হঠাৎ আমার ঘরে আসে। আমি গম্ভীর মুখে বললাম, তারপর? লক্ষণবাবু কাঁপা গলায় বললেন, সে প্রথমে সাধারণ কথাবার্তা বলছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে অস্বাভাবিক আচরণ শুরু করে। ঠাকুরপো, জানো আমার জীবনটা কতটা শূন্য। স্বামী ছিল, সংসার ছিল, কিন্তু এখন শুধুই অন্ধকার। কারোর সঙ্গ না পেলে কি করে যে বাঁচি। তুমি এমন কথা বলছো কেন বৌঠান? কি হয়েছে তোমার?
আমার যে রক্ত মাংসের শরীর, তার দাবিগুলোকে আমি অস্বীকার করতে পারি না। তুমি পারো? জানি না আমি, কিন্তু কিন্তু এটা ঠিক হচ্ছে না। তরলা জানতে পারলে। তরলা এখানে নেই, আর আমি তোমার কাছে কোনো অধিকার দাবি করছি না। শুধু আমার একটু পাশে থাকো। আমার এই শূন্যতা, এই যন্ত্রণা বুঝতে চেষ্টা করো। তুমি যা চাইছো এটা ঠিক নয়। আমি 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 নিজেকে সামলাতে পারবো না। আমার আমার দোষ নেই ঠাকুরপো। আমি মানুষ, শরীর আছে, চাহিদা আছে। আর তুমি তো জানো আমি তোমাকে কোনো দিন কোনো বিপদে ফেলবো না। তুমি বুঝতে পারো না একা একা এই রাতগুলো আমাকে কিভাবে গ্রাস করে। আমি কিচ্ছু চাই না, শুধু এই মুহূর্তগুলোতে তোমার একটু সঙ্গ, একটু আদর, একটু আশ্রয়। আমি বোঝার আগে সে আমাকে জোর করে শারীরিক সম্পর্কের দিকে ঠেলে দেয়। আমি আপত্তি করেছিলাম, কিন্তু কিন্তু একসময় দুর্বল হয়ে পড়ি। এরপর এরপর বিলাসীর প্রতি এক ধরনের মোহ তৈরি হয়, কিন্তু আমার স্ত্রী কোনোভাবে ব্যাপারটা আঁচ করতে পেরে যায়। সে আমাকে বাধ্য করে বিলাসীদের বাড়ি ছেড়ে চলে যেতে, কিন্তু তাতেও বিলাসীর প্রতি আমার টান কমেনি। যোগাযোগের চেষ্টা করি, কিন্তু সে আমাকে এড়িয়ে যেতে শুরু করে। আমি আরো গম্ভীরভাবে তাকালাম। বিলাসী কি বলেছিল? লক্ষণ দীর্ঘশ্বাস পেলে বললেন, একদিন তার বাড়িতে গিয়ে পড়লাম, বিলাসী বিলাসী, আমি পারি না তোমাকে ভুলে থাকতে। তুমি আমাকে এত কাছে টেনে আবার দূরে সরিয়ে দিলে কেন? যা হয়ে গেছে সেটা নিয়ে আর ভেবো না ঠাকুরপো। তোমার সংসার আছে, বউ আছে। আমি তোমাকে আর বিপদে ফেলতে পারবো না। কিন্তু কিন্তু তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি আমার জীবন থেকে চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো? আমারও অনেক শূন্যতা আছে ঠাকুরপো, কিন্তু আমি তোমাকে কখনো কোনো প্রতিশ্রুতি দিইনি। আমাদের সম্পর্কটা ভুল ছিল, এখন বুঝতে পারছি। তুমি ফিরে যাও, সংসার বাঁচাও। আমি চাই না তোমার বউকে ঠকাতে। তাহলে তুমি একবার আমার কথা ভাববে না? ভাববো, কিন্তু তুমি দূরে থাকলেই তোমার ভালো হবে। আমাকে ভুলে যাও ঠাকুরপো। বিলাসীর ওই নির্লিপ্ততা আমাকে ভেঙে দিয়ে গেল, কিন্তু আমি ওর কথা শুনেও মনের দিক থেকে দূরে থাকতে পারিনি। কিছুদিন পর জানতে পারলাম ওদের বাড়ি নতুন ভাড়াটে এসেছে, নাম গগন ঘোষ। তাই জন্য বিলাসী আমাকে অবহেলা করছে। তার সব মনোযোগ এখন গগন ঘোষের দিকে। গগনের সঙ্গে তার সম্পর্কটাই আমাকে দূরে সরিয়ে দিল। প্রথমে ভেবেছিলাম সব ভুলে যাব, কিন্তু প্রতিশোধের ইচ্ছাটা মনের ভেতর ক্রমে বাড়ছিল। মারধর বা ঝামেলা করার মতো সাহস আমার ছিল না, কিন্তু কিন্তু কিছু একটা করার ইচ্ছা হচ্ছিল। একদিন শুনলাম গগন কোথাও চলে গেছে, আর আমারও স্ত্রী তখন বোনের বাড়ি। সেই সুযোগে ভাবলাম শেষবারের মতো বিলাসীর সঙ্গে বোঝাপড়া করব। তাই সেদিন বিকেলে বিলাসীদের বাড়ি গেলাম। গিয়ে দেখি বিলাসী বাড়িতে নেই, কিন্তু উঠোনে শুয়ে রয়েছেন তার অসুস্থ শাশুড়ি।
তাকে দেখে আমি একটু দ্বিধায় পড়লাম, কিন্তু পরক্ষণেই দেখলাম বৃদ্ধা দাওয়া থেকে উঠতে গিয়ে হঠাৎ নিচে পড়ে গেলেন। আমি দৌড়ে গেলাম, কিন্তু তার মাথা উঠানের ইটের সঙ্গে লেগে গিয়ে রক্ত বেরোতে শুরু করলো। আমি ভয় পেয়ে গেলাম। বৃদ্ধা তখন অচেতন। আমি তাকে তুলে দাওয়ায় শুইয়ে দিলাম, কিন্তু বুঝতে পারলাম তার অবস্থা সংকটজনক। মনে হলো আর দেরি করলে বড় বিপদে পড়ব, তাই তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে এলাম। রাস্তা দিকে হাঁটতে হাঁটতে মাথা যেন ঘুরছিল। হঠাৎ দেখি মদনের চায়ের দোকান। ওখানে বসে একটু চা খাবার কথা মনে হলো। মদন তখন কয়েকজনের সঙ্গে আড্ডা দিচ্ছিল, আমিও ঢুকে পড়লাম। আমরা গল্প করতে শুরু করলাম। পুরনো পাড়ার গল্প, লোকজনের আলোচনা। ভেতরে ভেতরে আমি স্থির থাকার চেষ্টা করছিলাম। বেশ কিছুক্ষণ পর যখন উঠতে যাব, তখন শুনলাম বিলাসীর শাশুড়ি মারা গেছে। এই সময় একটা চিন্তা মাথায় এলো, যদি বিলাসীর নামে খুনের অভিযোগ করি তাহলে সে অপমানিত হবে। বিলাসীকে শাস্তি দিতে চেয়েছিলাম, তাই একটা চিরকুটে লিখলাম, বিলাসীর বাড়িতে একজন বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এরপর গলির মোড়ে একটা বাচ্চা ছেলেকে ধরে চিরকুটটা দিয়ে বললাম থানায় দিয়ে আসতে। তারপর আর দাঁড়ায়নি, তাড়াতাড়ি সেখান থেকে সোজা নিজের বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রতিবেশীর কাছে জানতে পারলাম বিলাসী নাকি আমাদের বাড়িতে এসেছিল, কিন্তু বাড়িতে কেউ নেই দেখে ফিরে গেছে। লক্ষণবাবু থেমে দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে অপরাধবোধ আর এক ধরনের অসহায়তা স্পষ্ট হয়ে উঠল। সব শুনে আমি লক্ষণবাবুর দিকে তাকালাম। ঠান্ডা গলায় বললাম, আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো চিন্তা নেই, এবার আপনি আসতে পারেন। কয়েক মাস পর অন্য এক কাজে সেই পাড়ায় গেলাম যেখানে আগে বিলাসীর বাড়ি ছিল। সেখানে এখন ফাঁকা জায়গা, বাড়ির কোনো চিহ্ন নেই। ব্যাপারটা দেখে কৌতূহল হলো। খোঁজখবর নিয়ে জানতে পারলাম বিলাসী তার প্রিয় বন্ধু গগন ঘোষের পরামর্শে শাশুড়ির পরিত্যক্ত সব সম্পত্তি বিক্রি করে দিয়েছিল। সেই টাকার পুরোটা গগনের হাতে তুলে দিয়েছিল। গগনের পর একদিন হঠাৎ তাকে ফেলে বর্মা চলে যায়। বিলাসী একা অসহায় হয়ে কাঁদতে কাঁদতে দাঁড়ে দাঁড়ে ঘুরতে থাকে। কেউ তাকে সাহায্য করতে চায় না। উপায়ান্ত না দেখে পরের বাড়িতে কাজ করতে শুরু করে, কিন্তু যারাই তার চরিত্রের কথা শুনেছে তারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। শেষমেশ পেটের জ্বালায় ভিক্ষা করে দিনপাত করছে সে। সেই বিলাসী যার রূপ একসময় সবার মাথা ঘুরিয়ে দিত, আজ ভাঙা চেহারায় ছেঁড়া কাপড় পরে পথে পথে ঘুরে বেড়ায়। গগন ঘোষের বিশ্বাসঘাতকতা বিলাসীকে একেবারে শেষ করে দিয়েছে। গল্পের এখানেই শেষ, কিন্তু বিলাসীর করুণ পরিণতি মনের মধ্যে একটা গভীর ছাপ এঁকে দিয়ে গেল। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।